ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের ম্যারাথন বৈঠক। ৭০ অনুচ্ছেদ সংশোধনে মোটা দাগে একমত সবাই। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন। আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন। ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সবাইকে মামলা করার আহ্বান। ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত। দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে ইসি আশা আমিরের। ঈদের ছুটিতে আন্দোলনে বিরতি দিলেন ইশরাক। সরকার ব্যবস্থা না নিলে ভোটারদের সাথে নিয়ে নিজেই শপথ নেয়ার হুঁশিয়ারি। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে এই সংক্রান্ত বিধান যুক্ত করতে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল। আলোচনা হলেও সংসদীয় সব স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নেয়ার প্রস্তাব, নারী আসনের ভোটের পদ্ধতি কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ঐকমত্য হয়নি। বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। সেখানে বলা আছে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, সংসদে তার আসন শূন্য হবে। দীর্ঘদিন ধরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ধারা সংশোধনের দাবি রাজনৈতিক মহলে। ঐক্যমত কমিশনও সংবিধান সংশোধনে এই প্রস্তাব করে। মঙ্গলবার ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের দুইটি বিষয় নিয়ে এজেন্ডা রাখা হয়। ২.৫ ঘন্টার আলোচনায় ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐক্যমতে পৌঁছায় বেশিরভাগ দল। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সেটা আমরা উল্লেখ করব, আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে যে আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। অর্থ বিল আস্থা ভোটে সম্মতি জানালেও সংবিধান সংশোধনের বিধান রাখার বিপক্ষে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দল। সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধনী এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিলোপ সাধন করেছেন। যেমন চতুর্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন পঞ্চদশ সংশোধনী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের। ঐক্যমত হয়নি দিনের বাকি দুই ইস্যু নিয়েও। নারী আসনের ভোটের পদ্ধতি আর সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে বিভিন্ন দল নানা ধরনের প্রস্তাব দেয়, যা নিয়ে ঈদের পরে আরেক দফা আলোচনা করার সিদ্ধান্ত হয়। এই সংসদীয় কমিটির কার্যকরভাবে কিভাবে মন্ত্রণালয়ের কাজে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে কি সুপারিশ করা যায় সেটি করবার কথা বলেছি। দিনব্যাপী বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে অংশ নেন 30টি রাজনৈতিক দলের সদস্যরা। তারা দেখতে পারবেন যে আমরা কি করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে সেভাবেই সংস্কার করা হবে। আর আগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় একথা জানান তিনি।
জুলাই চার্টারের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে, ধরেন সেখানে পরিবর্তনের প্রক্রিয়াও বলা থাকবে। ধরেন জুলাই চার্টারের মধ্যে যদি এমন কোনো বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তন প্রয়োজন আছে, সেখানে ওটা প্রক্রিয়া সম্পর্কেও রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করবে। তারাই নির্ধারণ করবে যে এখনই কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে এই পরিবর্তনটা করা হবে কিনা, যেটা পোস্ট ভ্যালিডিটি দেওয়া যায়, বা আগামী নির্বাচনের পরে এটা করা যাবে কিনা। সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে। ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করবে। বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের অপহরণ এবং গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট আমলে সংগঠিত সকল গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সালাউদ্দিন আহমদের অভিযোগের তদন্ত হবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এ ঘটনার 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর প্রায় 9 বছর ভারতেই অবস্থান করতে হয় তাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন তিনি। দেশে ফেরার প্রায় 9 মাস পর মঙ্গলবার সকালে নিজের অপহরণ ও গুম হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সালাউদ্দিন আহমদ, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, বেনজির আহমেদ সহ 7 জনকে আসামি করেছেন তিনি। যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতি তো বটেই। এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে, এইটুকু। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই অভিযোগ পাঠানো হবে তদন্তের জন্য। যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে, কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। এদিন শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের চূড়ান্ত শুনানি আগামী 19 জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে 6 জন হত্যার ঘটনায় পলাতক 4 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনিল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, তবে কোনোভাবে এপ্রিল পার হওয়া ঠিক হবে না। সংবাদ সম্মেলনে এমন অভিমত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, দীর্ঘ লড়াইয়ে নিবন্ধন ফিরে পেয়েছে তার দল, এখন ইসিও তাদের প্রতীক ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই, তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে সরকার। তবে দাবি প্রবল হলে বাতিলের বিষয়টি বিবেচনা করবে সরকার। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন। অর্থনীতি আইসিইউতে ছিল, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সংকটের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ দায়িত্ব না নিলে কি হতো, এমন প্রশ্নও তোলেন অর্থ উপদেষ্টা। জানান, প্রবৃদ্ধির পথে না ছুটে জীবনযাত্রার মান উন্নয়নে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। বাস্তবায়নে সকলের সহায়তা চান তিনি। রেওয়াজ অনুযায়ী বাজেট উপস্থাপনের পরদিন বাজেট উত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা 3টায় হাজির অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পরদিন বাজেট উত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা 3টায় হাজির অর্থ উপদেষ্টা। আপনি সর্বত্রই বলেছেন যে মূল্যস্ফীতি কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। স্বীকার করেন, এটি ভালো উদ্যোগ নয়। কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো
ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করার। অর্থ উপদেষ্টা বলেন, গতানুগতিক প্রবৃদ্ধির লক্ষ্য থেকে বের হয়ে জীবনযাত্রার মান সহজ করতেই এবারের বাজেট বিবেচনায় নেওয়া হয়েছে সামনে কঠিন সময়। এতদিন খালি প্রবৃদ্ধি 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 অনেক রকম ন্যারেটিভ শুনেছেন, গ্রোথ হচ্ছে অনেক বেশি, কিন্তু গ্রোথের সুফলটা কে পেয়েছে? এইটার থেকে আমরা বেরিয়ে এসে প্রবৃদ্ধি দরকার আছে, কিন্তু আমরা চাচ্ছি যে মানুষের জীবনযাত্রার মান যেন হয়। অর্থ উপদেষ্টা জানান, 3 বছরের লক্ষ্য ধরে প্রণয়ন করা হয়েছে বাজেট। হঠাৎ করে এসে বিপ্লবী বাজেট দেয়া যাবে না। প্রশ্ন ছিল, বাজেটের সবচেয়ে দুর্বল দিক কি? 3 বছরের ব্যাপার আছে, 2025-26, 24-25, 25-26, 27। এটা একটা কন্টিনিউটি। অনেকে বলে যে তোমরা তো আগের পদাঙ্ক অনুসরণ করেছো, আগের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। বলছে আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম। নিজেদের প্রতি সহানুভূতিশীল হবার আহ্বান জানিয়ে সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিম্প্যাথেটিক হয়ে কাজ করবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজ এই মুহূর্তে সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাইছেন বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জবাবে 30 জুন 2026-এর মধ্যে ভোট, সরকারের এই অবস্থানই পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের অব্যাহত পুশিন বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে এ নিয়ে কনসুলার ডায়ালগ হবে দেশটির সঙ্গে। রাজনীতির আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন কবে। বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে, আর সরকার আগের অবস্থানেই 30 জুনের মধ্যেই সম্পন্ন হবে ভোট। আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা, নির্বাচন নিয়ে উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলো সরকারের সাথে কথা বলেন কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি, সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। এরই মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় সহ প্রায় 2000 মানুষকে জোর করে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এজন্য দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠালেও কাজের কাজ কিছু হয়নি। পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই। বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে শুরুতে বেশ সরব ছিল অন্তর্বর্তী সরকার। শক্ত প্রতিবাদের পাশাপাশি ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রণালয় নীরব কেন জানতে চান সাংবাদিকরা। এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না, আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে শেখ হাসিনার বিচার কাজ। 23 ডিসেম্বর তাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 মাসেও তার জবাব পায়নি ঢাকা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিঅ্যাকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ সিটির মেয়র পদে শপথের দাবিতে টানা 18 দিন ধরে চলা আন্দোলন ঈদের কারণে সাময়িক বিরতি ঘোষণা করেছেন। তবে এই সময়ে শপথের উদ্যোগ নেওয়া না হলে ভোটারদের সাথে নিয়ে শপথ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। বলেন, সামান্য মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যে টালবাহানা করা হচ্ছে তাতে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। নগর ভবনের সামনের সড়ক থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও। দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা 18 দিন ধরে চলছে ইশরাক হোসেনের সমর্থকদের এই আন্দোলন।
রাজপথের পাশাপাশি লড়েছেন আইনিভাবেও। হাইকোর্ট থেকে আপিল বিভাগ, দূর হয়েছে সব আইনি জটিলতাও, কিন্তু ডাক পড়েনি শপথের। এ নিয়ে ক্ষুব্ধ ইশরাক সমর্থকরা। আদালতের রায় হওয়ার পরও এই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হয়নি। জামায়াতের মতো কিছু দলের সাথে ষড়যন্ত্র করে ওনাকে এই নগর ভবনের শপথ থেকে বঞ্চিত রেখেছেন। গেল 18 দিনের আন্দোলনে তালা ঝুলেছে নগর ভবনের মূল ফটক সহ সব প্রবেশপথে, ফলে বন্ধ হয়ে যায় সকল নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। অবিলম্বে ইশরাক হোসেনকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে স্বাভাবিক নাগরিক সেবা স্বাভাবিক করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যে ফেসিবাদের যে রোশনল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা আজকেও মনে হয় যে ফেসিবাদের দুর্গন্ধ এই সরকারের মধ্যে ছড়ায় রয়েছে। মঙ্গলবার দুপুরে কর্মী সমর্থকদের সাথে এসে যোগ দেন ইশরাক হোসেন। বলেন, শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করে সরকার আদালত অবমাননা করছে। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার চেয়ার গ্রহণ করব, এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় কিছুদিন আন্দোলন বিরতি দেওয়ার কথা বলেন ইশরাক হোসেন। আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি, সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের পক্ষ থেকেও 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে, যাদের অবিলম্বে পদত্যাগ চাই, যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক সহ নগদ অর্থ। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের টাপবাজার হরিজন সিটি কলোনি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ঘরে ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় ও বিদেশি মদ, দেশীয় অস্ত্র, 12টি মোবাইল ফোন সহ 2,20,000 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে শিবা দাস এবং পয়ালক দাসকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া পটুয়াখালের বাউফলে মুদি দোকানের আড়ালে মাদক বেচাকেনার অভিযোগে সোহরাব ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা যাচাইয়ে উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন উপদেষ্টা এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, অধ্যাদেশটির কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। আন্দোলনরত কর্মচারী নেতাদের স্মারকলিপি গ্রহণের পর ব্রিফিংয়ে কথা বলেন তিনি। অন্যদিকে কর্মচারী নেতারা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নিবর্তনমূলক সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে 11 দিন ধরে আন্দোলনে কর্মচারী ঐক্য ফোরাম এর অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন তারা। আবারও তুলে ধরেছেন তাদের দাবির যৌক্তিকতা। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল ইনস্টলমেন্ট সরকারের হাতে রয়েছে, তারপরেও কেন এই কালো অধ্যাদেশ তৈরি করা হচ্ছে? এই নারী বান্ধব না, এই আইনটা নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই আইন যতদিন ছিল না, ততদিন আপনারা এসেছেন, কর্ম পরিবেশের কি ক্ষতি হয়েছে? সমাবেশ শেষে অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। এ সময় 2 উপদেষ্টা চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমরা বলছি এটা দেখব, আমরা ওটা দেখে পরে প্রপার তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটির একটা সচিবকে একটা কমিটি করেছে। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। কর্মচারী নেতারা বলছেন, কিছু ধারা নয়, পুরো অধ্যাদেশ বাতিল চান তারা। আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে। এটা স্থিমিত করার অথবা দুর্বল করার কোনো সুযোগ নাই। জীবনে জেল খেটেছি, চাকরি হারাইছি, যদি চাকরি আবারও যায়, জেলে যদি আবারও যেতে হয়, সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ঈদের কারণে 4 থেকে 15 জুন আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। রুশ বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলার পর এবার ক্রাইমিয়ার সাথে সংযোগ স্থাপনকারী সেতুতে বোমা হামলার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা করা হয় বলে জানায় ইউক্রেনের SBU সিকিউরিটি সার্ভিস। বিবৃতিতে বলা হয়, SBU এর এজেন্টরা পানির নিচে সেতুর পিলারের গোড়ায় 1000 কেজির বেশি বিস্ফোরক পেতে রাখে, এরপর সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এতে পিলারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেতুটি ইউক্রেনে রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট। 3 ঘন্টার জন্য সেতুটি বন্ধ রাখে রুশ কর্তৃপক্ষ। তবে কী কারণে সেটি বন্ধ ছিল তা জানানো হয়নি। এই ছিল এখনকার মতো আমাদের যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।